আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবি সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল বাসির নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল এই বল সম্পর্কে একটি ক্লাস নেওয়ার জন্য আজকের এই আয়োজন। তো আমরা এই বল সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তার আগে দু একটি কথা, আমরা অনেকেই পদার্থবিজ্ঞান এই বইটিকে অনেক কঠিন ভেবে কিন্তু পড়ালেখা করতে চাই না। তো আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে কেউ দেখে তাহলে এই বল সম্পর্কে তার আর কোনো প্রবলেম থাকার কথা না। তো চলে যাই আমরা মূল আলোচনাতে। আজকে শুধু আমরা টপিক ভিত্তিক মৌলিক যে ধারণা সেই ধারণাগুলো ব্যাখ্যা করব এবং এর পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ সলিউশন করব। তো মৌলিক ধারণাগুলো যদি আমরা না নিই তাহলে ম্যাথ সলিউশন করতে পারবো না। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যে স্টুডেন্টগুলো মৌলিক ধারণা বা টপিক ভিত্তিক মৌলিক যে ধারণা সেই ধারণাগুলো না নিয়ে সরাসরি ম্যাথে চলে যায় বা এমসিকিউ চলে যায়। সেক্ষেত্রে তাদের প্রবলেম হয় যে ম্যাথ করতে পারে না বা এমসিকিউ সলিউশন হয় না। তখন তারা কিন্তু আবার টিচারের কাছে যায়, স্যার আমি এটা পারছি না ওটা পারছি না। তো আসলেই তারা কিন্তু ওই মৌলিক যে ধারণা সে ধারণা তাদের ভিতরে থাকে না। তা আমরা সেই ধারণাটাই প্রথম ক্লাসে নিব, তারপর ম্যাথ সলিউশন করব ইনশাআল্লাহ। তো প্রথমে এই অধ্যায়ের যে প্রথম যে টপিক সে টপিকটা হচ্ছে এই জড়তা। আসলে জড়তা কি? আমরা জানি আমাদের প্রত্যেকের কি রয়েছে, এক একটি ধর্ম রয়েছে। ঠিক তেমন পদার্থেরও কি রয়েছে বা বস্তুরও কি রয়েছে, ধর্ম রয়েছে। তো এই জড়তা হচ্ছে বস্তুর একটা ধর্ম। সে কোন ধর্মটা? আমরা জানি যে স্থির বস্তু সারা জীবন কি স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীলই থাকতে চায়। এই যে থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতা, এটাকে বলছি আমরা কি জড়তা। অর্থাৎ জড়তার সংজ্ঞাটা আমরা এভাবে দিব যে স্থির বস্তু স্থির থাকার ইচ্ছা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার ইচ্ছা, একে কি বলে? জড়তা বলে। জড়তা হচ্ছে দুই প্রকার। আমরা যদি দেখি, এক স্থিতি জড়তা, দুই গতীয় জড়তা। তো স্থিতি জড়তা কি এর উদাহরণ এবং গতীয় জড়তা কি এর উদাহরণ আমরা দিব। স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির থাকার যে ইচ্ছা তাকে স্থিতি জড়তা বলে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে ইচ্ছা তাকে গতীয় জড়তা বলে। তো স্থিতি জড়তার উদাহরণগুলো কি কি? দেখো যে একটা গ্লাস যদি নেই আমরা, এরকম এই গ্লাস ভর্তি আমি পানি নিব। পানি নেওয়ার পর আমরা যদি এর উপর একটা কাগজ দেই এবং এখানে একটা কয়েন রাখি, এই কাগজটিকে যদি দ্রুত টান দেই, অর্থাৎ কাগজটির উপর বল প্রয়োগ করি, তো কাগজটি কি হবে? গতিশীল হবে। কিন্তু এখানে যে কয়েনটা রয়েছে, এই কয়েনটা তার উপর কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে না, সে স্থিরই থাকতে চাইবে। এই কারণে কাগজটা টান দিলে দ্রুত এই কয়েনটা নিচে পড়ে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আবার আমরা অনেকেই জানি যে আমাদের গাড়িতে যখন আমরা জার্নি করতে যাই, তখন স্থির গাড়িতে যখন উঠে বসি, গাড়িটা যখন গতিশীল হতে চাই, গাড়িটা হঠাৎ করে গতিশীল হয়, দেখবো যে আমরা পিছনের দিকে হেলে পড়ি। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে স্থিতি জড়তা। কারণ গাড়িটা গতিশীল হতে চাচ্ছে এবং গাড়ির সাথে স্পর্শ করে আমাদের যে সকল অঙ্গগুলো আছে সেগুলো গতিশীল হতে চাচ্ছে। কিন্তু আমাদের যে উপরের যে বডিটা, এই বডিটা কিন্তু গতিশীল হতে চাচ্ছে না, সেই স্থির আছে, স্থির থাকতে চাচ্ছে। এটাই হচ্ছে কি স্থিতি জড়তা। এখন গতীয় জড়তার ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেই, দেখব যে আমরা ফ্যান চলাকালীন অবস্থায় যদি সুইচ বন্ধ করে দেই, তাহলে কি
এই সুইচ বন্ধ করার সাথে সাথে আমাদের ফ্যানটা থেমে যায় না। কি কারণে? আমরা তো সুইচ বন্ধ করলাম মানে বল প্রয়োগ বন্ধ, তো সেক্ষেত্রে ফ্যান থেমে যাওয়ার কথা, ফ্যান তো থামছে না। এর কারণটা হচ্ছে এই গতীয় জড়তা। ফ্যান বলছে যে আমি গতিশীল আছি, আমি গতিশীল থাকতে চাচ্ছি, এটাই হচ্ছে তার গতীয় জড়তা। আবার চলন্ত গাড়িতে হঠাৎ করে যদি ব্রেক করা হয় তাহলে দেখবো যে আমরা সামনের দিকে হেলে পড়ি। কি কারণে হেলে পড়ি? যে ব্রেক করলে গাড়িটা কি হয়, থেমে যায় বা থামতে চায়, কিন্তু আমাদের বডিটা কিন্তু থামতে চায় না। আমাদের বডিটা গতিশীল আছে, গতিশীলই থাকতে চাচ্ছে, কারণ বাধা দেওয়া হচ্ছে কাকে? গাড়িকে। গাড়ি থামতেছে, আমাকে তো বাধা দেওয়া হয়নি, আমার বডিকে তো বাধা দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাদের বডিটা থামতে যাচ্ছে না, এই বডিটা সামনের দিকে কি গতির কারণে হেলে পড়তেছে। তো এটা হচ্ছে গতীয় জড়তার কি উদাহরণ। তো এই যে উদাহরণগুলো অবশ্যই আমাদের যে খ নাম্বার প্রশ্ন রয়েছে সৃজনশীলের, এই খ নাম্বার প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই উদাহরণগুলো আমাদের খ নাম্বার প্রশ্নে আসে যে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে কেন। তো আমরা যদি এই উদাহরণগুলো না জানি তাহলে কিন্তু খ নাম্বার প্রশ্নে আশা করতে পারবো না। তো এই ছিল আমাদের স্থিতি জড়তা এবং গতীয় জড়তা। এই জড়তার পর আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি যদি আমরা দেখি, নিউটনের প্রথম সূত্র উনি বলছে যে বল প্রয়োগ না করলে, কি করলে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন চলতেই থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে ওই বস্তুটা সারা জীবন ওখানে স্থিরই থাকবে এবং গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি তাহলে গতিশীল বস্তুটা সারা জীবন কি চলতেই থাকবে। এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র জাস্ট এই তোমার হচ্ছে যে এই দুই একটা লাইন যদি আমরা মনে রাখি তাহলেই যথেষ্ট। এরপর যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে বল। আসলে বলের ধারণাটা আমরা এখানে জাস্ট নিব, এরপর দ্বিতীয় সূত্রে গিয়ে বলের বিস্তারিত আমরা জানবো। বল কি? যদি বলি বল হচ্ছে একটা কারণ। কি কারণ? যে বল হচ্ছে একটা বাহ্যিক কারণ, যে কারণে স্থির বস্তু গতিশীল হতে চায় বা গতিশীল হয় এবং গতিশীল বস্তু তার গতির কি দিক পরিবর্তন করে বা মান পরিবর্তন করে, তাকে কি বলে? বল বলে। অর্থাৎ এখানে আমি সংজ্ঞাতে বললাম যে যে বাহ্যিক কারণে কোনো বস্তু গতিশীল হতে চায় বা হয়, এটাই আবার কেমন কথা। আমরা একই পরিমাণ বল যে কোনো যদি রিক্সাতে প্রয়োগ করি, রিক্সাটা কিন্তু গতিশীল হবে। আবার ওই বলটাই যদি কোনো ট্রাকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আমি যদি ট্রাকে ধাক্কা দিই, ট্রাক কিন্তু গতিশীল হবে না, কিন্তু হতে চাইবে। তাই বলে কি ওই বলটাকে, ওই ধাক্কাটাকে আমরা বল বলবো না? তো অবশ্যই। এই কারণে আমরা সংজ্ঞাতে বলছি যে যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হতে চায় বা গতিশীল হয় এবং গতিশীল বস্তু তার গতির দিক পরিবর্তন করে, তাকে কি বলে? বল বলে। তো সেক্ষেত্রে আমরা এই বল সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মৌলিক বল। কি বল? মৌলিক বল। মৌলিক বল। মৌলিক বল কি? মৌলিক বলটা হচ্ছে যে সকল বলগুলো অন্য কোনো বল দ্বারা প্রভাবিত হয় না বা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, তাদেরকে কি বলবো আমরা? মৌলিক বল বলবো। তো মৌলিক বল কয়টি? মৌলিক বল হচ্ছে চারটি। কি কি? এক, মহাকর্ষ বল। মহাকর্ষ বল। দুই, তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল। তিন, দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয়
বল, আর 4 সবল নিউক্লিয় বল। এই 4টি হচ্ছে আমাদের মৌলিক বল। এই 4টি মৌলিক বল সম্পর্কে আমরা কিছু হলো জানবো যে কি এর ভিতরে কি রয়েছে। তো দেখি, আমরা প্রথমেই দেখব মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল তোমরা অলরেডি এর আগেই দেখছো ক্লাস 8 বা ক্লাস 9 এর বিজ্ঞান বইয়ে যে মহাকর্ষ বলটা কি, বিশেষ করে ক্লাস 8-এ। তো মহাকর্ষ বলটা হচ্ছে এই মহাজগতে প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। কি এই মহাজগতে প্রত্যেকটি বস্তুকণা কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাকে বলবো আমরা কি, মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বলের কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখি, এক, যে এর পাল্লা হচ্ছে অসীম। এর পাল্লা কি, অসীম, এটা মনে রাখতে হবে। 2, এটি আকর্ষণ ধর্মী। এটি কি ধর্মী, আকর্ষণ ধর্মী। 3, গ্রাভিটন নামক এক ধরনের কণার বিনিময় ঘটে। অর্থাৎ এর পাল্লা হচ্ছে অসীম, এটি আকর্ষণধর্মী, গ্রাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটা কি হয়, ক্রিয়াশীল হয়, এবং এই বলটা হচ্ছে সবচাইতে দুর্বল মানের বল, এই মহাকর্ষ বল। এতটুকু জানলেই যথেষ্ট মহাকর্ষ বল সম্পর্কে। আমরা এরপরের দ্বিতীয় নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে কি, তড়িৎ চৌম্বকীয় বল। এই তড়িৎ চৌম্বকীয় আসলে বলটা কি, দ্বিতীয় নম্বরে ছিল তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বলটা হচ্ছে, আমরা যদি বলি যে আপেক্ষিক গতিতে চলমান দুইটি চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে তড়িৎ চৌম্বকীয় বল বলে। অবশ্যই চার্জিত বস্তুদ্বয় কি হতে হবে, চলমান হতে হবে, তাহলেই সেটাকে বলতে পারবো আমরা কি, তড়িৎ চৌম্বকীয় বল। আর এই তড়িৎ চৌম্বকীয় বলটা এর কয়েকটা যদি আমরা বৈশিষ্ট্য মনে রাখি, সেটি হবে 1, এরও পাল্লা অসীম। এর পাল্লা হচ্ছে অসীম। এটি কি হতে পারে, আকর্ষণধর্মী হতে পারে, বা কি বিকর্ষণধর্মী হতে পারে, তাহলে এটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। আর এখানে যে কণাটা কি বিনিময় করে সেটা হচ্ছে ফোটন নামক কণা বিনিময় ঘটে। আর এই বলটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী বল। এই ছিল আমাদের তড়িৎ চৌম্বকীয় বল। এরপর যেটি রয়েছে সেটি আমরা দেখলাম দুর্বল নিউক্লিয় বল আর কি, সবল নিউক্লিয় বল। তো আমরা যদি দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল একসঙ্গে দেখার চেষ্টা করি, 3 নম্বরে ছিল কি, দুর্বল নিউক্লিয় বল। আর 4 নম্বরে ছিল যেটা সবল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বলটা আসলে কি? নিউক্লিয় কথাটা আমরা পাচ্ছি নিউক্লিয়াসের ওখান থেকে, পরমাণুর যে নিউক্লিয়াস, সে পরমাণু নিউক্লিয়াসে আমরা জানি কি কি থাকে, নিউক্লিয়াসে কি কি থাকে,
নিউক্লিয়াসে থাকে এক প্রোটন আর কি নিউট্রন, প্রোটন আর নিউট্রন থাকে। প্রত্যেকটা প্রোটন এবং প্রত্যেকটা নিউট্রনকে আমরা বলি কি নিউক্লিয়ন। তাহলে এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের ভিতরে নিউট্রনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর প্রোটনটা কি, প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, প্রোটনের ধনাত্মক চার্জ থাকে। আর এই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে 10⁻⁻15 মিটার, অর্থাৎ কত ছোট্ট মানের একটা ব্যাসার্ধ, 10⁻⁻15 মিটার। এর ভিতরে প্রোটন আর নিউট্রন বিদ্যমান থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই প্রোটন এবং নিউট্রন গুলো এত ক্ষুদ্র একটা জায়গার ভিতরে কিভাবে থাকে, তাহলে এখানে অবশ্যই এক ধরনের শক্তিশালী বল কি করে, কাজ করে। এই শক্তিশালী বলের কারণেই এই প্রোটন আর নিউট্রন কি থাকে, একতাবদ্ধ থাকে। তো শক্তিশালী বলটা কি, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। অর্থাৎ যে শক্তিশালী বলের কারণে নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহ একতাবদ্ধ থাকে, তাকে কি বলে, সবল নিউক্লিয় বল বলে। আর দুর্বল নিউক্লিয় বলটা কি, তাহলে দুর্বল নিউক্লিয় বলটা, প্রথমে সবল নিউক্লিয় বলটার আমরা বৈশিষ্ট্য দিয়ে একটা বলি। সবল নিউক্লিয় বলটা হচ্ছে এর পাল্লা কি 10⁻⁻15 মিটার, এটা হচ্ছে এর পাল্লা। আর এখানে যে কণাটার বিনিময় ঘটে সেটা হচ্ছে কি মেসন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটা ক্রিয়াশীল থাকে। আর এটা হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী বল। এখানে সবচাইতে বেশি শক্তিশালী বল হচ্ছে এই সবল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি, আমরা দেখব যে পরমাণুর নিউক্লিয়াস গুলো, অনেক নিউক্লিয়াস রয়েছে যারা স্বইচ্ছায় ভেঙে যায়। যেমন তেজস্ক্রিয় যে সকল আইসোটোপ রয়েছে, সেই আইসোটোপের নিউক্লিয়াস গুলো স্বইচ্ছায় কি ভেঙে যায়। তাদের এই যে ভেঙে যায়, তাহলে এখানে অবশ্যই একটা বল কাজ করে, সে বলটাই হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ আমরা বলতে পারি যে বলের কারণে নিউক্লিয়াস কি ভেঙে যায়, তাকে কি বলে, দুর্বল নিউক্লিয় বল বলে। আবার এটাও যদি না বলি, আমরা বলি এভাবে বলতে পারি, যে বলের কারণে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন ঘটে, তাকে কি বলে, দুর্বল নিউক্লিয় বল বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, উদাহরণ মনে রাখার জন্য, যে আমাদের এখনো গ্রামীণ পরিবেশে দেখব যে অনেক ফ্যামিলিতে 20 জন 30 জন বা 20 জন 30 জন করে কি রয়েছে, সদস্য রয়েছে। এই যে 20 জন 30 জনের একটি পরিবার, এই পরিবারটা একতাবদ্ধ থাকে কিসের কারণে, তার মাথার উপরে অবশ্যই কি রয়েছে, একজন অভিভাবক রয়েছে, যে অভিভাবকের শাসনের কারণে তারা একতাবদ্ধ থাকে। তাহলে সেটাকে বলবো আমরা সবল নিউক্লিয় বল। আর দেখবো যে অনেক পরিবার রয়েছে যে পরিবার কি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, 2 জন 2 জন করে ভেঙে গেছে পরিবার। তাহলে যে বলের কারণে ভেঙে যায় সেটাকে বলবো আমরা কি দুর্বল নিউক্লিয় বল। তো এই ছিল আমাদের মৌলিক বলের আলোচনা। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব, যে বলের প্রকৃতির উপর ভিত্তি করে, বলের প্রকৃতি, বলের প্রকৃতি, বলের আসলে প্রকৃতি এর ভিত্তি করে বলটাকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এক স্পর্শ বল, আর 2 হচ্ছে অস্পর্শ বল। এই 2 প্রকার। তো আমরা স্পর্শ বল কি আর অস্পর্শ বল কি, এই জিনিসটা একটু জানার চেষ্টা করব। তো স্পর্শ বলটা হচ্ছে যে বলটা প্রয়োগ করতে টাচ করতে বা স্পর্শ করতে হয়, স্পর্শ করে বল প্রয়োগ করতে হয়, বা 2টা বস্তুর মধ্যে স্পর্শ ঘটে, তাকে কি বলে, স্পর্শ বল বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারবো যে যেমন টান বল,
যে আমি কোনো জিনিস ধরে টানতেছি, অথবা ধাক্কাজনিত যে সকল বল রয়েছে, যে আমি তাকে ধাক্কা দিচ্ছি, তো ধাক্কা দিতে গেলে তাকে অবশ্যই স্পর্শ করতে হয়। তাহলে টান বল বা ধাক্কাজনিত যে বল সেগুলো হচ্ছে কি টান বল বা ধাক্কাজনিত বল, সেগুলো হচ্ছে কি স্পর্শ বল। আর অস্পর্শ বল কি? যে সকল বল প্রয়োগের ক্ষেত্রে বস্তুর স্পর্শের প্রয়োজন পড়ে না, যে সকল বল প্রয়োগের ক্ষেত্রে বস্তুর স্পর্শের প্রয়োজন পড়ে না তাকে অস্পর্শ বল বলে। যেমন আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সবল নিউক্লিয় বল অথবা মহাকর্ষ বল অথবা তড়িৎ চুম্বকীয় বল, এই বলগুলো অবশ্যই কি হয় না, স্পর্শের জন্য, এই বলগুলো ক্রিয়ার জন্য বা ক্রিয়াশীলতার জন্য স্পর্শের প্রয়োজন পড়ে না, দূর থেকে এই বলগুলো কি হতে পারে, ক্রিয়াশীল হতে পারে। এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসে যে স্পর্শ বল নিচের কোনটি স্পর্শ বল বা নিচের কোনটি অস্পর্শ বল, এগুলো এমসিকিউর জন্য আসে। এই ছিল আমাদের বলের প্রকৃতির উপর ভিত্তি করে বলকে দুই ভাগে ভাগ করা হয়। এরপর আমি বলবো যে সাম্যতার উপর ভিত্তি করে বলকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এক সাম্য বল একসঙ্গে আলোচনা করব, দুই অসাম্য বল। তো আসলে সাম্য বল কি আর অসাম্য বল কি, এই জিনিসটা অবশ্যই জানতে হবে। তো সাম্য বল হচ্ছে যে মনে করো যে এক জায়গাতে তুমি কি করলা, একটা বস্তুকে একটা দৃঢ় অবলম্বন থেকে সুতার সাহায্যে বেঁধে রাখলা, তাহলে বস্তুটা কি ঝুলবে, সুতার সাহায্যে অবশ্যই ঝুলে থাকবে। তো এখানে কয়টা বল কাজ করে? দুইটা বল কাজ করে। কিভাবে? যে একটা বল নিচের দিকে ক্রিয়াশীল, সেটা হচ্ছে তার ওজন, আর একটা বল উপরের দিকে ক্রিয়াশীল, সেটা হচ্ছে তার কি সুতার টান। এই দুইটা বল কাজ করতেছে। তো ওজন সুতার টানের সমান হওয়ার কারণে এই বস্তুটা কি স্থিরভাবে ঝুলে থাকে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল কি টি। একাধিক বল এখানে কাজ করতেছে, তারপর বস্তুটা কি রয়েছে, স্থির রয়েছে, বা বস্তুটা ত্বরণ কিন্তু নাই, অর্থাৎ এই বলটাকে বলছি আমরা কি সাম্য বল। এই বলটাকে বলছি সাম্য বল। তো সাম্য বলের কয়েকটা বৈশিষ্ট্য, যার ভিতরে যে এক সাম্য বলের কি হবে না, লব্ধি শূন্য হয়। লব্ধি কি হয়? শূন্য হয়। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে বলের যোগফল। লব্ধি কি হয়? শূন্য হয় সাম্য বলের। দুই, ত্বরণ সৃষ্টি হয় না। ত্বরণ সৃষ্টি হয় না, ত্বরণ সৃষ্টি হয় না, বা এখানে কি সরণ ঘটে না, সরণ ঘটে না। তো সরণ ঘটে না, তার এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে, যে লব্ধি শূন্য হয়, ত্বরণ সৃষ্টি হয় না, সরণ ঘটে না। এগুলো অবশ্যই এমসিকিউ অথবা খ নাম্বার প্রশ্নের জন্য খুবই জরুরি। অসাম্য বল কি? অসাম্য বল দেখো যে এখনো কিন্তু আমাদের এলাকাতে রশি টান খেলাধুলা হয়। যে কিভাবে? যে একটা রশিকে ধরে এদিকে 10 জন টানতেছে এইদিকে, আবার এই রশিটাকে ধরে এদিকে আবার 10 জন টানতেছে। সেক্ষেত্রে মনে করে যে এরা শক্তিশালী বেশি আর এরা শক্তিশালী কম, তাহলে কি হবে? এদের দিকে বলটা বেশি হবে, এদিকে যদি F1 হয় আর এদিকে যদি কি F2 হয়, সেক্ষেত্রে যদি F1 বেশি হয় তাহলে এই যে সাম্য অবস্থাটা কি F1 এর দিকে চলে যাবে, মানে ওই দিকে চলে যাবে, অর্থাৎ এই 10 জন কি হবে? বিজয়ী হবে, মানে একদিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই অবস্থাটাকে বলবো আমরা কি অসাম্য বল। অর্থাৎ একাধিক বলের লব্ধি যদি বিদ্যমান থাকে এবং ওই বল দ্বারা যদি ত্বরণ সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলবো আমরা কি অসাম্য বল। আর এই অসাম্য বলের উদাহরণ বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি যে এখানে লব্ধি শূন্য হবে না। কি হবে না? লব্ধি শূন্য হবে না। দুই, ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ সৃষ্টি হবে। তিন, কি সরণ হবে।
ত্বরণ হবে। এই তো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে মেন যেটা জিনিস, সাম্যবলের জন্য লব্ধি শূন্য হয় আর ত্বরণ সৃষ্টি হয় না, আর অসাম্যবলের জন্য কি লব্ধি শূন্য হবে না কিন্তু ত্বরণ সৃষ্টি হবে। এই জিনিসটি জানতে হবে, তাহলে আমরা ক অথবা খ অথবা এমসিকিউ কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এই ছিল আমাদের সাম্যবল এবং অসাম্যবল। আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব। যে পরবর্তী ধাপটা হচ্ছে টপিকস যেটা রয়েছে সেটা হচ্ছে কি, নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে উনি কি করছিল, যে মনে করো যে এটা একটা বস্তু যার আদিবেগ ইউ, এর ভর হচ্ছে এম, এই বস্তুর উপর এফ পরিমাণ বল কি করা হলো, প্রয়োগ করা হলো। কত সময় ধরে, টি সময় ধরে। বস্তুটার বেগ হলো কি ভি। তাহলে একটা বস্তুর উপর টি সময় ধরে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তখন তিনি এর ঘটনার উপর ভিত্তি করে একটি সূত্র দিল। সে যে সূত্রটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নামে পরিচিত, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তন ওই দিকেই ঘটে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তন কি সেদিকেই ঘটে। তো দেখি একটু আমরা গাণিতিক ভাবে। এই যে বস্তুটা আমি চিত্রে দিয়েছি, এই বস্তুটার ক্ষেত্রে আমরা যদি দেখি আদি ভরবেগ, তো যাই হোক, এই বিষয়টা করতে গেলে একটু ভরবেগ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, আসলে ভরবেগটা কি। তো আমরা ভরবেগ সম্পর্কে যদি একটু বলি, যে ভরবেগটা কি, ভরবেগ, তো ভরবেগটা হচ্ছে যে ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, এবং পি ইকুয়াল হবে কি এমভি। পি ইকুয়াল এমভি। অবশ্যই এখানে পি হচ্ছে কি ভরবেগ, ভরবেগ, এম হচ্ছে ভর, আর ভি হচ্ছে কি বেগ। চিন্তা করো যে এই ভরবেগের এই সূত্র থেকে আমরা কি পেতে পারি, একক পেতে পারি। এককটা কি ভরবেগের, দেখো এখানে ভরের একক কি কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। আবার এর মাত্রা যদি আমরা দেখি, মাত্রা কি হবে, মাত্রা হবে, দেখো ভরের মাত্রা কি এম, বেগের মাত্রা কি এলটি ইনভার্স 1। তো এটা হচ্ছে ভরবেগের মাত্রা, এবং এটি হচ্ছে একটি কি, এটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভরবেগটা অবশ্যই ভেক্টর রাশি। তো এই ছিল ভরবেগ সম্পর্কে আমার ধারণা। তো এতটুকু যদি আমরা ভরবেগ সম্পর্কে জানি তাহলে যথেষ্ট। ভরবেগটা কেন আগে বললাম, কারণ এখানে কিন্তু ভরবেগটা কাজে লাগবে, তাই আমরা ভরবেগটা বলে দিলাম। বুঝা গেছে? তো এই ছিল ভরবেগ। তো এখানে বলেছিলাম কি, নিউটনের দ্বিতীয় সূত্রে বলেছিলাম যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা দেখি যে ভরবেগ, এখানে আদি ভরবেগটা কি এই ঘটনার ক্ষেত্রে, আদি ভরবেগ, আদি ভরবেগ, আদি ভরবেগ অবশ্যই এমইউ, আর শেষ ভরবেগটা কি, শেষ ভরবেগটা হবে এমভি। ভরবেগের পরিবর্তন কত, পরিবর্তন কিভাবে বের করতে হয়, ভরবেগের পরিবর্তন অবশ্যই বিয়োগ করতে হয়। তাহলে আমরা শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ কি করব,
বেগ করব। তো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। কিন্তু আমার দ্বিতীয় সূত্র কি বলছিল, ভরবেগের পরিবর্তন কি না, ভরবেগের পরিবর্তনের হার। তো কোন রাশির হার যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, তাকে ওই সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ভরবেগের পরিবর্তনের হার অবশ্যই হবে কি এমভি মাইনাস এমইউ ভাগ টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো সূত্রে কি বলছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যাতে এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ ভাগ টি। এটা হচ্ছে আমার ওই সূত্রের গাণিতিক একটা রূপ পেলাম আমি। তো সেক্ষেত্রে এই যে এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি, তো এই ক্ষেত্রে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা তুলে দেই তাহলে কি পাবো, এফ ইকুয়াল কে। আমি যদি এখান থেকে এম কমন নেই তাহলে অবশ্যই ভি মাইনাস ইউ ভাগ টি পাওয়া যাবে। তো এটা কি পরিচিত মনে হচ্ছে না? এটা কি বলো দেখি। এটা হচ্ছে অবশ্যই ত্বরণের সূত্র। তাহলে আমরা এই ভি মাইনাস ইউ ভাগ টি আমরা দ্বিতীয় অধ্যায় গতির অধ্যায়ে জেনে এসেছি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। তো এখানে আমরা লিখতে পারি তাহলে যে এফ ইকুয়াল কি কে এম এ। এখন দেখো এফ ইকুয়াল কি পেলাম, কে এম এ পেলাম। এটা মিশাই দিলাম। এফ ইকুয়াল যেহেতু কে এম এ, এই ক্ষেত্রে দেখো যে এই কে এর মানটা 1 হয়। কখন 1 হয়, যখন এফ এর মান 1, এম এর মান 1 আর এ এর মান 1 ধরা হয়, তখন কি কে এর মানটা কি হয়, 1 হয়। তো সেক্ষেত্রে এই সূত্রটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এফ ইকুয়াল এম এ, এখানে কে ইকুয়াল কি 1। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, কি এফ ইকুয়াল এম এ। এই এফ ইকুয়াল এম এ আমাদের বিভিন্ন অঙ্ক করার জন্য কাজে লাগবে। এফ ইকুয়াল এম এ, এফটা কি, অবশ্যই বল। আমরা বলের সংজ্ঞা কিন্তু পড়ছিলাম না, অবশ্যই বলের সংজ্ঞা পড়ছিলাম। তো ওখানে কিন্তু বল সম্পর্কে আরো কিছু ধারণা ছিল, যে ধারণাটা আমি দেইনি। কারণটা হচ্ছে এটা আমাদের তখন জানা ছিল না। এখন অবশ্যই জানলাম যে এফ ইকুয়াল এম এ। বলের এখান থেকে কিছু ধারণা পাবো আমরা, যে যে বল ইকুয়াল লিখতে পারি এখান থেকে, বল ইকুয়াল কি ভর গুণ ত্বরণ, এটা লেখা যায়। বল ইকুয়াল ভর গুণ ত্বরণ। তো ভর একটা মৌলিক রাশি, কিন্তু ত্বরণ মৌলিক রাশি নয়। তো ত্বরণকে ভাঙাতে পারি আমরা, ত্বরণকে ভাঙাতে কি লিখতে পারি, ভর গুণ বেগ বৃদ্ধি, মানে বেগ ভাগ কি সময়, এটা লিখতে পারি। আবার দেখো বেগকে ভাঙাতে পারি, তো ভাঙালে আমি লিখতে পারি যে ভর গুণ বেগ বলতে কি সরণ ভাগ সময়। আর একটা সময় আছে, এই সময়টাকে আমি এখানে গুণ চিহ্ন দিয়ে অলরেডি লিখে দিতে পারি, কারণ এখানে ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করলে উল্টে যাবে। তাহলে সরণ ভাগ সময় ইন্টু সময়, এটা হচ্ছে কি দেখো প্রত্যেকটা মৌলিক রাশি, ভর সরণ সময় সময়, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি মৌলিক রাশি। তো সেক্ষেত্রে দেখো যে এই বলটি কিন্তু একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। আর এটা কেন দেখালাম, যে অনেক সময় নাম্বার প্রশ্নে আসে যে বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। তো লব্ধ রাশি কি, যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। তো আমরা দেখতে পাচ্ছি বল তো একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, বল অবশ্যই একটা লব্ধ রাশি বলতেই পারি। বল হচ্ছে একটা লব্ধ রাশি, এবং এখান থেকে আমরা বলের কি পেতে পারি, এককও পেতে পারি। আমরা জানি যে বলের একক হচ্ছে কি নিউটন, কি জানি যে একক, বলের একক হচ্ছে কি নিউটন, এটা জানি। তো নিউটন ব্যতীত আর কোনো একক নাই, নিউটন ব্যতীত আর কোনো একক নাই, অবশ্যই আছে। তো নিউটন ব্যতীত একক হচ্ছে যে কি, আমরা ভরের একক কি বলতে পারি, ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক সরাসরি বসায় দিলাম, ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বলের একক। তাহলে নিউটন যেমন বলতে পারি, তেমন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও কিন্তু আমরা বলতে পারি। এটা হচ্ছে কিসের একক, বলের একক। তাহলে বলের মাত্রা কি হবে, বলের মাত্রা কি হবে, দেখো ভরের মাত্রা কি এম, সরণের মাত্রা কি
এল সময়ের মাত্রা কি টি, যেহেতু নিচে স্কোয়ার তাই কি ইনভার্স টু, এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন এত খুঁটিনাটি পড়াচ্ছি আমি? কারণ এগুলো থেকেই কিন্তু কি আসে, এমসিকিউ আসে। তখন এগুলো না পারলে তো এগুলো না জানলে তো আমরা এমসিকিউ পারবো না। অনেক স্টুডেন্ট তখন কি করে, পরীক্ষার যখন কাছাকাছি তখন এসে বলে যে স্যার আমার এমসিকিউ হচ্ছে না, 25টার মধ্যে 16টা হচ্ছে, 15টা হচ্ছে, কেন হচ্ছে এটা? তো এই যে এই জিনিসগুলো না জানা থাকলে এমসিকিউ কি হবে, 15-16ই হবে 25টার ভিতরে। আর এগুলো অবশ্যই জানলে অবশ্যই আমাদের কি 22, 23, 24টা 25টা এমসিকিউ হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা কি জানলাম, বলের লব্ধ রাশি যা জানলাম, বলের একক জানলাম, বলের কি জানলাম, মাত্রা সমীকরণ জানলাম। তো এখান থেকে অনেক সময় আবার প্রশ্ন করে কি, যে বলো দেখি যে 5 নিউটন বলতে কি বোঝায়? কি করে 5 নিউটন বলতে কি বুঝো, কি বুঝো, তাই না? তো আসলে 5 নিউটন বলতে কি বোঝায়? 5 নিউটন বলতে বোঝায়, এটা তো একটা বল, দেখতেই পাচ্ছি বল, যে 5 নিউটন বলতে বল বোঝায়। এটা লিখলে কি নাম্বার দিবে না? তাহলে 5 নিউটন বলতে বোঝায় যে 1 কেজি, দেখো যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে, এখানে যদি বলি F ইকুয়াল এম এ, তাই না? F ইকুয়াল এম এ, এটার মান যদি 1 হয় তাহলে এটার মান অবশ্যই কি হতে হবে, 5 হতে হবে। 1 কেজি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগের ফলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি হয়, ত্বরণ সৃষ্টি হয়, তাকে কি বলে, বল বলে। কত কেজি? 1 কেজি। আমি যদি বলি যে 5 কেজি ভরের কোনো বস্তুর উপর বা 5 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগের ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি ঘটে, ত্বরণ ঘটে, তাকে কি বলে, 5 নিউটন বলে, তাও হবে। আমি যদি বলি যে 2.5 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগের ফলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ঘটে, তাকে 5 নিউটন বলে, সেটাও হবে। তাহলে এই হচ্ছে আমাদের বল সম্পর্কে এবং নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা। তো এই ক্ষেত্রে এই সব কিছু আমাদের কি অবশ্যই জানতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, এই যে সূত্রটা পেলাম, এই সূত্রের কি কাজ রয়েছে, এখানে কি কাজ রয়েছে আমরা একটু দেখব। F ইকুয়াল এম এ, তো এখান থেকে আমরা কি লিখতে পারি না, F ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। তো এখান থেকে কি লিখতে পারি, দেখো দেখি, যে F গুণ টি ইকুয়াল হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, লেখা যায়। তো এই ক্ষেত্রে দেখো যে F গুণ টি এটা কি, এটা হচ্ছে বলের ঘাত, বলের ঘাত, এটা কি, বলের ঘাত। তো বলের ঘাত কি, যে প্রযুক্ত বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে কি বলে, বলের ঘাত বলে। প্রযুক্ত বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে কি বলে, বলের ঘাত বলে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রযুক্ত বল এবং তাদের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাতের যে একক, এটার একক, এককটা কি হবে, দেখো এখানে নিউটন, এফ এর একক নিউটন, আর সময়ের একক কি, সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড বলতে পারি, এটা বলের ঘাতের একক। আবার দেখো নিউটনকে ভাঙালে কি পাই, এটা একটা একক হতে পারে। তো নিউটনকে ভাঙালে কি পাই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিছুক্ষণ আগে দেখলাম, আর এখানে তো সেকেন্ড আছে, এই টোটালটা কি হবে, কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে কি কেজি মিটার পার সেকেন্ড, এটা কার একক না, হ্যাঁ কার একক, এটা হচ্ছে ভরবেগের একক। তাহলে এদিকে কি আছে, দেখো দেখি, ভরবেগের পরিবর্তন। তো অবশ্যই বলের ঘাত, এই বলের ঘাতের একক কি ভরবেগের পরিবর্তন এককের সমান হতেই পারে, কারণ এদিকে তো আমরা সমান দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এইটাকে বলতে পারবো বলের ঘাত। এই একক এটাও মনে রাখবো, এটাও মনে রাখবো, বলের ঘাতের একক। ওকে, তো এই ছিল আমার বলের ঘাত সম্পর্কে আলোচনা। এরপরে যে বিষয়টা রয়েছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা। তো দেখি নিউটনের তৃতীয় সূত্র।
নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কি আমরা সবাই জানি, কিন্তু এটা নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত কি রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কিভাবে? যে তুমি যদি এই হোয়াইট বোর্ডকে ধাক্কা দাও, হোয়াইট বোর্ড তোমাকে ধাক্কা দিবে। আবার আমি যে এখানে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এই ভূপৃষ্ঠের উপর একটা বল প্রয়োগ করতেছি, ভূপৃষ্ঠে কিন্তু আমার ওই বলের বিপরীতমুখী একটা বল দিচ্ছে। তাছাড়া কিন্তু আমি এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, নিচে চলে যেতাম। প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত কি রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ ক্রিয়ামূলক বল যদি হয় এরকম যে F1, এটা হচ্ছে ক্রিয়ামূলক বল, তার প্রতিক্রিয়ামূলক বল যদি হয় F2, তাহলে F1 মাইনাস F1 ইকুয়াল হচ্ছে মাইনাস F2। কারণ ক্রিয়া যেদিকে হবে প্রতিক্রিয়া তার বিপরীত দিকে, তাই এখানে কি মাইনাস। আর বলছে সমান, তো সমান তো দিয়েছি। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সংঘর্ষ। কি? সংঘর্ষ। তো সংঘর্ষটা আসলে কি? সংঘর্ষ দেখো দেখি, একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা, একজন মানুষ আর একজন মানুষের সাথে ধাক্কা, বা একটা বস্তু আর একটা বস্তুর সাথে ধাক্কা খায় না, এটাকে বলছি আমরা কি? এটাকে বলছি আমরা সংঘর্ষ। তো সেক্ষেত্রে এই সংঘর্ষটা আমরা যদি দেখি যে একটা বস্তু u1 আদি বেগে এদিকে চলতেছে, যার ভর হচ্ছে m1, এবং অন্য একটা বস্তু, এটা স্থির থাকতেও পারে, এর বেগ হচ্ছে u2, এর ভর হচ্ছে m2, এই একই দিকে যাচ্ছে। তো কোনো এক সময় তারা সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হয়ে এই বস্তুটার বেগ হলো v1 আর এই বস্তুটার বেগ হলো v2। তো সেক্ষেত্রে সংঘর্ষে যখন লিপ্ত হলো তখন এই বস্তুটা একে F1 বল প্রয়োগ করলো, আর এই বস্তুটা একে কি F2 বল প্রয়োগ করলো। এই যদি F1 বল প্রয়োগ করে দ্বিতীয় বস্তুর উপর, তো দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর F2 বল প্রয়োগ করলো। কারণ এটা ক্রিয়ামূলক বল হলে এটা অবশ্যই প্রতিক্রিয়ামূলক বল। তো এই ঘটনার ক্ষেত্রে আমরা নিউটনের যে তৃতীয় সূত্র, সেই তৃতীয় সূত্রটা লিখতে পারি কি, যে F1 ইকুয়াল হচ্ছে মাইনাস F2 লিখতে পারি। তো সেক্ষেত্রে দেখো দেখি যে F এর সূত্র তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। কি দেখে আসলাম? F ইকুয়াল ma। তাহলে এটা আমি লিখতে পারি m1 a1 ইকুয়াল মাইনাস m2 a2, এটা লেখা যায়। আবার দেখো a কে যদি আমরা ভাঙাই তাহলে m1 v1 মাইনাস u1 ভাগ t ইকুয়াল মাইনাস m2 v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। এই তো আমরা a কে ভাঙালাম, a ত্বরণের সূত্র, তো ত্বরণের সূত্র অনুযায়ী ভাঙালাম। আমি বলতে পারো যে স্যার এখানে v1 ধরা হয়েছে, u1 ধরা হয়েছে, v2 u2, তাহলে t1 t2 কেন হলো না? একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রিয়ামূলক বলটা যতক্ষণ থাকবে প্রতিক্রিয়ামূলক বলটা ততক্ষণ ধরেই থাকবে, অর্থাৎ সময়টা সেম। এই কারণে t1 t2 দেওয়া হয় না, এটা t ওটাও t। তো উভয় পক্ষ থেকে t যদি তুলে দিই m এর সাথে যদি গুণ করে দেই, তাহলে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস m2 v2 প্লাস m2 u2। t তুলে দিয়ে আমরা গুণ করে দিলাম। তো এটাকে u গুলোকে একদিকে করবো, v গুলোকে একদিকে, আমি এক লাইনে করে দিচ্ছি। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। দেখো দেখি যে এই যে এটাকে বলছি আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। কিসের? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখানে এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্বের, মানে সংঘর্ষের পূর্বের ভরবেগ। আর এটা কি?
এটা হচ্ছে পরের ভরবেগ, পরের ভরবেগ মানে সংঘর্ষের পরের ভরবেগ। এই তো এটা সংঘর্ষের পূর্বের ভরবেগ আর ওটা সংঘর্ষের পরের মোট ভরবেগ। তাহলে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হলে তাকে ভরবেগের সংরক্ষণশীলতার কি বলে, সূত্র বলে। এই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ করতে হবে। তো এই ঘটনাটা, এই সূত্রটা কখন ব্যবহার করব, যখন সংঘর্ষের পর দুইটা বস্তু দুই দিকে চলে যাবে তখন এই সূত্রটা আমরা কি করব, ব্যবহার করব। আর যদি সংঘর্ষের পর বস্তুদ্বয় কি মিলিতভাবে যায়, কিভাবে, মিলিতভাবে, মিলিতভাবে যায়, তাহলে এই সূত্রটা তখন হবে কি, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2। কেন? কারণ মিলিতভাবে, সংঘর্ষের পর যদি মিলিতভাবে যায়, এভাবে মনে করা গেল না, এইভাবে না, সেই ক্ষেত্রে কিভাবে গেল, যে একজন আরেকজনের হাত ধরে চলে গেল, তাহলে এখানে v1 ইকুয়াল কি v2 হবে না? সেটা যদি v হয়, v1 ইকুয়াল কি হবে, v2 হবে। আর সেটা যদি v হয় তাহলে সেক্ষেত্রে আমরা v1 এবং v2 এর মান v বসালে v কমন নিলে এটা পাই। তাহলে মিলিতভাবে যখন যাবে বা মিলিত বেগ যখন বের করতে বলবে তখন এই জিনিসটা আমরা কি করবো, ব্যবহার করব, বা এই সূত্রটা ব্যবহার করব। আবার দেখো যে অনেক সময় আমাদের এই অধ্যায়ের সৃজনশীল এর বন্দুক বা নৌকার অঙ্ক থাকে। তো বন্দুক বা নৌকার অঙ্ক যদি থাকে, তো চিন্তা করো যে একটা বন্দুক, এটা বন্দুক যদি আমি এভাবে ধরে রাখি, বন্দুকের ভর এবং বন্দুকের বেগ এবং গুলির বেগ কত হবে যদি ধরে রাখে শুধু, তাহলে অবশ্যই বন্দুকের বেগ এবং গুলির বেগ 0। আর ট্রিগারটা চাপ দিলে গুলিটা সামনের দিকে যায় এবং বন্দুকটা কি পিছনের দিকে ধাক্কা দেয়। তো সেক্ষেত্রে ট্রিগার চাপটাকে যদি আমরা সংঘর্ষ ধরি, তাহলে সংঘর্ষের পূর্বের বেগ u1 আর u2 কি হবে, 0 হবে। তাহলে সংঘর্ষের এটা আমরা লিখবো যে বন্দুক, বন্দুক বা নৌকা, নৌকা এর জন্য যে সূত্রটা ব্যবহার করব, তাহলে u1 আর u2 কি হচ্ছে, 0 হচ্ছে। 0 হলে এই সাইডটা পুরোটাই 0। সেক্ষেত্রে দেখো যে আমি বন্দুকের ভরটাকে ক্যাপিটাল M, আর বন্দুকের বেগটাকে, পশ্চাৎ বেগটাকে ক্যাপিটাল V, আর গুলির ভরটাকে স্মল m, আর গুলির বেগটাকে স্মল v যদি ধরি, তাহলে এই সূত্রটা থেকে এটা পাই। অর্থাৎ আমরা লিখতে পারি যে বা যে ক্যাপিটাল M ক্যাপিটাল V প্লাস mv ইকুয়াল কি 0। তো এটা যদি বন্দুকের ক্ষেত্রে অঙ্ক করি আমরা, তাহলে mটা হবে কি বন্দুকের ভর, আর ক্যাপিটাল ভিটা কি বন্দুকের পশ্চাৎ বেগ, আর এই mটা হচ্ছে গুলির ভর, আর এই বেগটা হচ্ছে কি গুলির বেগ। এই তো। আর নৌকার ক্ষেত্রে ধরলে এটা আমরা নৌকার ভর ধরবো, নৌকার বেগ ধরবো, আর এটা গুলির ভর ধরবো, আর গুলির কি মানুষের ভর ধরবো, মানুষের বেগ ধরবো। কিভাবে, যে আমরা যখন নৌকাতে থাকি, নৌকা ঘুরে এসে আবার যখন নৌকা থেকে নামতে যাই, যখন নামতে যাই তখন অবশ্যই জোরে একটা কি দেই, ধাপ দেই। তো জোরে ধাপ দিতে গেলে আমরা নৌকাতে একটা বল প্রয়োগ করি। তা আমি যখন সামনের দিকে চলে যাই তখন নৌকাটা কি পেছনের দিকে চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে এই নৌকার অঙ্কগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। তো এই ছিল আমাদের নৌকা এবং বন্দুকের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো, এই সূত্রগুলো যেগুলো, এই সূত্রগুলো অবশ্যই আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আর এখান থেকে কি এইটা, এইগুলো মনে রাখতে হবে। এই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এরপরে যেটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের পর রয়েছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তো শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা আমরা জাস্ট মনে রাখবো যে কিসের, শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তো শক্তির সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2
v2 স্কয়ার। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এই অংশটাকে বলবো আমরা সংঘর্ষের পূর্বের মোট শক্তি, কি সংঘর্ষের পূর্বের মোট শক্তি, আর এই অংশটা হবে সংঘর্ষের পরের মোট শক্তি, তাহলে এই সংঘর্ষের পূর্বের মোট শক্তি এবং সংঘর্ষের পরের মোট শক্তি যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা কি শক্তির সংরক্ষণশীলতার সূত্র। আর কোন সংঘর্ষ যদি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং শক্তির সংরক্ষণশীলতার সূত্র দুইটাই যদি মেনে চলে তাহলে ওই সংঘর্ষটাকে বলবো আমরা কি স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা যেন মনে থাকে, ওটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই বলা জরুরি। সেটা হচ্ছে এই অধ্যায়ে আর কি বাকি থাকলো, মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ সূত্রটা আমরা সংক্ষেপে একটু বলবো, কারণ এটা ক্লাস 8-এ অলরেডি দেখছি। মহাকর্ষের সূত্র, এই মহাকর্ষের সূত্রটা কে দিয়েছে? বিজ্ঞানী নিউটন যখন দেখলো যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে কি করে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা হচ্ছে, এই আকর্ষণ বলটাকে নির্ণয় করার জন্য সে একটা সূত্র প্রয়োগ করলো বা সূত্র দিল। কিভাবে? দেখলো যে প্রত্যেকটি বস্তু কণা, মনে করে এখানে একটা বস্তু m1 আর এখানে একটা বস্তু m2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। অবশ্যই এই m1 আর m2 একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাকে আমরা মহাকর্ষ বল বলছি। আর এই আকর্ষণ করবে, কত বলে আকর্ষণ করবে এটা নির্ণয় করার জন্য যে সূত্রটা উনি দেখলো যে আকর্ষণ বলটা অর্থাৎ এফটা তাদের ভরদ্বয়ের গুণফলের কি সমানুপাতিক, আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তা আমরা সূত্রটা এভাবে বলতে পারি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা সে দেখালো। তো এই দুইটা আমরা যদি একসঙ্গে লিখি তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এফ সমানুপাতিক কি m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দেই তাহলে কি পাবো? f ইকুয়াল কি g m1 m2 ডিভাইডেড বাই কি d স্কয়ার। তো এটাই কি এইটা কি এটাই হচ্ছে মহাকর্ষ সূত্র, যেখানে যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ সার্বজনীন ধ্রুবক। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। এখন কথা হচ্ছে এই মহাকর্ষ সূত্র থেকে যে আমরা মহাকর্ষ বলের যে বল নির্ণয় করার জন্য যে সূত্রটা পেলাম, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই বস্তুদ্বয়ের ভিতরে যদি একটা পৃথিবী হয়, আমরা একটা পৃথিবী যদি চিন্তা ভাবনা করি এই বস্তুদ্বয়ের ভিতরে, তো সেক্ষেত্রে কি হবে সেটা, যে পৃথিবীটা দেখতে কেমন? পৃথিবীটা দেখতে হচ্ছে একটু চাপা, এই সিস্টেম। এটাকে বলছি আমরা মেরু, আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। সেক্ষেত্রে দেখো এই ব্যাসার্ধ এটা হচ্ছে r, তো এর ভরটা হচ্ছে m। পৃথিবী, তো এই পৃথিবীতে যদি একটা বস্তু আমি চিন্তা ভাবনা করি, এখানে কি একটা বস্তু কি ভরের? m ভরের একটা বস্তু যদি চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই এই বস্তুটাকে পৃথিবী কি করবে? আকর্ষণ করবে। তো এই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অভিকর্ষ বল।
আকর্ষণ বলটাকে অভিকর্ষ বল বলবো। আর অভিকর্ষ বলটা কত হবে অবশ্যই এই সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারবো। মানে মহাকর্ষ বলটাই তখন অভিকর্ষ হয়ে যাবে, কারণ এটা একটা পৃথিবী আছে। তো সেক্ষেত্রে দেখো যে এফ ইকুয়াল হবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি আর স্কোয়ার। এটা হচ্ছে কি অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বল যে আমরা পেলাম, তো আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই কি রয়েছে, একটা করে ওজন রয়েছে। ওজনটা কি? ওজনটা হচ্ছে ডব্লু। এই ডব্লু ইকুয়াল কি mg, অর্থাৎ এই ওজনটাই হচ্ছে আমাদের কি অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবী আমাদের কেন্দ্রের দিকে এই বলে টানতেছে, এই বলে টানতেছে। তাহলে এটা হচ্ছে ওজন, এটাই হচ্ছে কি অভিকর্ষ বল। অর্থাৎ এফ ইকুয়াল আমরা কি লিখতে পারি ডব্লু, বা ডব্লু ইকুয়াল এফ লিখতে পারি। তো সেক্ষেত্রে দেখো যে ডব্লু ইকুয়াল যদি আমরা এফ লিখি তাহলে অবশ্যই এম জি ইকুয়াল কি হবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে এম এম যদি আমরা কেটে দিই, এম এম যদি কেটে দিই তাহলে যে জিনিসটা পাবো সেটা দেখো যে জি ইকুয়াল কি জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। তো চিন্তা করো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, চিন্তা করো এই যে জি, এটা জি কি অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের কি পেলাম একটা সূত্র পেলাম আমরা। তো দেখো দেখি অভিকর্ষ ত্বরণটা কার উপর নির্ভরশীল? মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ, তার উপর নির্ভরশীল। বস্তুর কোনো ভর বা ব্যাসার্ধের উপর নির্ভরশীল না। তো অভিকর্ষ বলটা বস্তুর ভরের উপর জীবনে নির্ভরশীল হবে না। এরকম আবার প্রশ্ন আসে, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল কি না? আমরা দেখতে পাচ্ছি না অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল, এটা পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। আর এই মানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমরা যদি চিন্তা করি মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কি হয় কম হয়, আর বিষুবীয় অঞ্চলে যে ব্যাসার্ধ বেশি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তো ব্যাসার্ধ বেশি হলে জি এর মান কমবে, এখানে ব্যাসার্ধ বেশি তাই জি এর মান কম বিষুবীয় অঞ্চলে, আর ব্যাসার্ধ কম হলে জি এর মান বাড়বে, অর্থাৎ মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম অর্থাৎ জি এর মান কি বেশি। তো আমরা কোনটা ধরি? আমরা একটা আদর্শ মান ধরি 9.8, আর এই মানটা বিষুবীয় অঞ্চলের সাথে বা মেরু অঞ্চলের সাথে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে সমুদ্রের একটা পৃষ্ঠে, সমুদ্রের পৃষ্ঠে এই মানটাকে আদর্শ মান ধরে এই মানটাই আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ 9.8 হয়ে গেছে। আর এখানে তোমাদের বইয়ে খুব সংক্ষেপে আলোচনা করা রয়েছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে আসবো অভিকর্ষ ত্বরণ তত কমবে, আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাব অভিকর্ষ ত্বরণ তত কি কমবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে গেলেও কমবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কি উপরে গেলেও কমবে, এই উচ্চতায় গেলেও কমবে। দুইটা কমার মানটা হয়তো বা একই হারে কমে না, ভিন্ন ভিন্ন হারে কমবে। তো অবশ্যই কমবে, ভেতরে গেলেও কমবে, উপরে গেলেও কমবে। তো এই ক্ষেত্রে এখান থেকে সেরকম ম্যাথ আসে না, তারপরও চলে আসতে পারে, বলা যায় না। তা আমরা জাস্ট দুইটা সূত্র আমরা লিখে নিব এখানে, যে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইমটা হবে 1 - 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। এই সমীকরণ দ্বারা আমরা নির্ণয় করতে পারি। আর পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি প্রাইমটা হবে 1 - h ডিভাইডেড বাই আর ইন্টু জি। এই তো
ওখানে টু আছে, এখানে টু নাই, এতটুকুই পার্থক্য। দেখো পৃথিবীর কেন্দ্রে কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণের মান কি? শূন্য। কিভাবে? যখন গভীরে যেতে 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 আমরা কেন্দ্রে চলে যাব, তো এইচ এর মানটা কি হবে? আর এর সমান হবে। তো ঠিক আছে, এইচ এর জায়গাতে আর বসালে আর ভাগ আর মানে 1, তো 1 - 1 মানে 0, তো 0 দ্বারা জি কে গুণ করলে 0 হবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ 0 হয়ে যাবে। এই তো আমরা এখানে এই সূত্রটা মনে রাখবো, এখানে কি এই সূত্রটা মনে রাখবো, এবং এই দুইটা সূত্র মনে রাখবো, আমাদের পরবর্তীতে অবশ্যই কাজে দিবে। এই ছিল আমাদের মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আলোচনা। এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ঘর্ষণ সম্পর্কে একটু দেখবো। ঘর্ষণ দেখে আমাদের এই ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। তো ঘর্ষণ বলটা আসলে কি? দেখো, ঘর্ষণ বল মজার জিনিস। ঘর্ষণ বলটা সংজ্ঞাগুলো মুখস্থ করতে হয় না। চিন্তা করো যে ঘর্ষণ বলটা হচ্ছে একটা বস্তু, মনে করো এই যে আমি এখানে আমার পেনটার কথা বলি, এটা একটা বস্তু, হোয়াইট বোর্ড একটা বস্তু। তো একটা বস্তু অপর একটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করলে বা চলতে থাকলে অথবা চলতে থাকলে এদের যে স্পর্শতল, যেখানে স্পর্শ করে থাকে, এই স্পর্শতলে গতির বিপরীতে এক ধরনের বল সৃষ্টি হয় বা কাজ করে, সেটাকে বলছি আমরা কি? ঘর্ষণ বল। একটা বস্তু, আমার এই হাতটার কথাই বলি, এই হাতটার উপর দিয়ে চলার চেষ্টা করলে অথবা চলতে থাকলে আমার হাতের যে স্পর্শ তল, যেখানে স্পর্শ করে আছে, এই তলে গতির বিপরীতে এক ধরনের বল কাজ করে, যেটাকে বলছি আমরা কি? ঘর্ষণ বল। আর এই ঘর্ষণ বল সাধারণত 4 ধরনের হয়ে থাকে। তো প্রথমত যেটা হয় সেটা হচ্ছে এক নম্বর যেটা স্থিতি ঘর্ষণ। তো এই স্থিতি ঘর্ষণটা কি? খুব সহজ। স্থিতি ঘর্ষণটা হচ্ছে যে একটা বস্তু অপর একটি বস্তুর উপর স্থির থাকা অবস্থায়, এভাবে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা কি করে? কাজ করে। স্পর্শতলে যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে বলবো আমরা কি? স্থিতি ঘর্ষণ। আর এই স্থিতি ঘর্ষণ একে সাধারণত প্রকাশ করা হয়, একে এফএস দ্বারা প্রকাশ করা হয়, এফএস দ্বারা প্রকাশ করা হয়। আর অবশ্যই এফএস ইকুয়াল হচ্ছে মিউ এস ইন্টু আর। তো এখানে মিউ এসটা কি? এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর আরটা কি? আর হচ্ছে প্রতিক্রিয়ামূলক বল। জাস্ট এতটুকুই মনে রাখো। তো আরটা অনেক সময় আমরা কি লিখতে পারি? এফএস ইকুয়াল মিউ এস ডব্লিউ লিখতে পারি। কেন ডব্লিউ লিখতে পারি? যদি আনুভূমিক তলের উপর একটা বস্তু থাকে, তাহলে ডব্লিউটা যেদিকে ক্রিয়াশীল হবে, প্রতিক্রিয়ামূলক বলটা তার বিপরীত দিকে ক্রিয়াশীল, অর্থাৎ সমান হয়। এই কারণে আর এর পরিবর্তে আমরা ডব্লিউ লিখতে পারি। তো যদি কোনোদিন সময় থাকে, তো এই ঘর্ষণ বল সম্পর্কে, কেন আর এর পরিবর্তে ডব্লিউ বা ডব্লিউ সবসময় কেন বসে না আর এর পরিবর্তে, এটা আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একদিন। যতটুকু রয়েছে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে আমরা ততটুকুই আলোচনা করলাম। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। কি ঘর্ষণ? গতীয় ঘর্ষণ। তো গতীয় ঘর্ষণটা আসলে কি? গতীয় ঘর্ষণটা যদি আমরা দেখি, 2 নম্বর গতীয় ঘর্ষণ। চিন্তা করো, গতীয় ঘর্ষণটা হচ্ছে একটা বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলার সময়, যখন চলবে তখন এদের স্পর্শতলে যে বাধাদানকারী বল, গতির বিপরীতে যে বলটা কাজ করবে, সেটাকে বলছি আমরা গতীয় ঘর্ষণ। মানে চলমান অবস্থায় স্পর্শতলে গতির বিপরীতে যে বলটা কাজ করে তাকে বলছি আমরা কি? গতীয় ঘর্ষণ। তো
তো সেক্ষেত্রে এই গতীয় ঘর্ষণ এটাকে সাধারণত প্রকাশ করা হয় এফ কে দ্বারা, আর এফ কে ইকুয়াল মিউ কে আর, বা আমরা এফ কে ইকুয়াল লিখতে পারি মিউ কে কি ডব্লু। আর পরিবর্তে ডব্লু যদি আনুভূমিক তলে বস্তুটা থাকে তাহলে আর পরিবর্তে ডব্লু লিখতে পারি। এবং এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমরা অন্য একদিন করব, দেখা যাক। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি? দেখবা যে অনেক সময় কোনো তলের উপর দিয়ে কোনো বস্তু কি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যেমন যে আমরা যখন ফুটবল খেলি, ফুটবল যখন পাস দেই এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ারের কাছে, তখন ফুটবলটা কিন্তু ভূমির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে। তাহলে এই যে ভূমির সাথে ফুটবলের যে ঘর্ষণ বল, সেটাকে বলছি আমরা আবর্ত ঘর্ষণ। অথবা যে কোনো গাড়ির চাকা দেখো যে রাস্তাতে গড়িয়ে গড়িয়ে চলে, তাহলে রাস্তার সাথে গাড়ির চাকার যে ঘর্ষণ বল সেটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। আর 4th নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ। তো প্রবাহী ঘর্ষণটা আসলে কি? প্রবাহী ঘর্ষণ হচ্ছে, প্রবাহী মানে প্রবাহী পদার্থ বলতে আমরা আসলে কি বুঝি? প্রবাহী পদার্থ বলতে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ বোঝায়। তো এই যে প্রবাহী পদার্থের মধ্য দিয়ে কোনো বস্তু যখন পড়া অবস্থায় ওই প্রবাহী পদার্থের সাথে ওই বস্তুর যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তাকে কি বলে? প্রবাহী ঘর্ষণ বলে। যেমন বিমান বাহিনীর কথা চিন্তা করি, বা আমরা যখন কোনো ভ্রমণে যাই, দেখবো যে উপর থেকে যখন আমরা পড়ার চেষ্টা করি, তখন পড়তে গিয়ে দেখবে যে আমরা প্যারাশুট কি করে দিই, প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে আসি। তো এই প্যারাশুটের মাধ্যমে যখন নিচে নেমে আসি, তো প্যারাশুটের সাথে বায়ুর যে ঘর্ষণ বল সেটাকে বলছি আমরা কি প্রবাহী ঘর্ষণ। অথবা তোমার হচ্ছে যে পানির ভিতরে মাছ যখন সাঁতার কাটে, মাছের সাথে যে পানির যে ঘর্ষণ বল সেটাকে বলছি আমরা কি প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ প্রবাহী পদার্থের মধ্য দিয়ে কোনো বস্তু যদি যেতে থাকে, পড়তে থাকে, তাহলে ওই পদার্থের সাথে তার যে ঘর্ষণ বলটা সৃষ্টি হয় তাকে বলি আমরা কি প্রবাহী ঘর্ষণ। এই ছিল আমাদের ঘর্ষণ সম্পর্কে আলোচনা। দীর্ঘায়ু করতে চাচ্ছি না আমি ক্লাসটা। এই ঘর্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা বই থেকে দেখে নিব। ঘর্ষণের সুবিধাগুলো কি কি? ঘর্ষণ না থাকলে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, গাড়ি ব্রেক করে থামানো যেত না। এগুলো হচ্ছে ঘর্ষণের সুবিধা। আর অসুবিধা হচ্ছে ঘর্ষণের ফলে বিভিন্ন ইঞ্জিনের কি তাপ শক্তি উৎপন্ন হয়, ইঞ্জিনের কর্মদক্ষতা কমে যায়, এটসেট্রা। এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে কি ঘর্ষণের অসুবিধা। এগুলো খ এবং এমসিকিউ এর জন্য আমরা পড়ে নিব। এই ছিল আমাদের বল অধ্যায়ের মৌলিক জিনিসগুলো। যতটুকু পারছি ততটুকু তোমাদের মাঝে উপস্থাপন করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার এই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। এবং এই অধ্যায়ের ম্যাথ যেটা, আমরা ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ, মানে বিভিন্ন ধরনের ম্যাথ হয়, স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।